ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ হয়েছে আজকে। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের উৎসাহে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ডাকসুর ইতিহাসে এবারই প্রথম একাধিক নারী শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন নিয়েছেন। তাদের মধ্যে দুজন ভিপি পদে, একজন জিএস এবং দুজন এজিএস পদে লড়বেন। এছাড়াও বিভিন্ন প্যানেলগুলোতে নারী প্রার্থীর সংখ্যাও চোখে পড়ার মতো। ডাকসু নির্বাচন নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন ছাত্রদলের প্যানেল থেকে মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম এবং প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে মনোনীত ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। স্বাগত জানাচ্ছি সংবাদযোগে আপনাদের। শেখ তানভীর বারী হামিম, শুরুতে আপনার কাছে জানি, একটা ছোট্ট প্রতিক্রিয়া নিয়ে নিতে চাই। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড, এই বিষয়গুলো নিয়ে কি প্রতিক্রিয়া আছে এখন পর্যন্ত, কেমন দেখছেন? যে আসলে আমরা ডাকসু নির্বাচনকে 5ই আগস্টের পরবর্তী সময় যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ডাকসু নির্বাচনকে কিন্তু আমরা ছাত্রদল ইতিবাচক ভাবে নিয়েছি। কিন্তু একটা সংখ্যা আমাদের থেকে গিয়েছে, সেটি হলো আপনি দেখবেন 5ই আগস্টের পূর্ববর্তী সময় নীল দলের চরমপন্থী যে শিক্ষকেরা রয়েছে, যারা 3 আগস্টও শেখ হাসিনার পক্ষে রাজপথে মিছিল করেছে, তাদের কিন্তু কোনো বিচার আওতায় আনা হয়নি। ঠিক একইভাবে 3 তারিখ 4 তারিখ 2024 সালে যারা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে, তাদেরও কিন্তু এখনো তারা হলগুলোতে অবস্থান করছে, তাদেরকেও কোনো বিচার আওতা হয়নি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছে, এই বিচারহীনতা সংস্কৃতি কিন্তু একটি সুন্দর মডেল ডাকসু নির্বাচনের ক্ষেত্রে অন্তর হয়ে দাঁড়াবে। সুতরাং এই একটি সংখ্যা কিন্তু আমাদের রয়েছে। তবে আমরা ডাকসুকে ইতিবাচক ভাবে নিয়েছি, যেহেতু ছাত্রদল একটি নির্বাচনমুখী সংগঠন, গণসংগঠন। শিক্ষার্থীদের যেহেতু এখন একটি নির্বাচনের দিকে শিক্ষার্থীরা মনোনিবেশ করেছে, সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের মনোভাবকে সম্মান দেখে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। জি, ছাত্রদলের পক্ষ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষার্থী যারা ছাত্রদলের নেতা, তারা মনোনয়ন ফর্ম নিয়েছিলেন একাধিক নেতা এক পদ থেকে। এখন যখন প্যানেল ঘোষণা করা হলো, জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদের একজন করেই আছে কিনা, নাকি? আমাদের আসলে একজন করে আছে। আপনি কথাটি সঠিক বলেছেন যে একাধিক প্রার্থী মনোনয়ন দিয়েছিল। আসলে কেন্দ্রীয় ডাকসু নির্বাচনে মাত্র 28টি পদ, কিন্তু 28টি পদের বিপরীতে আমাদের ছাত্র দলে কিন্তু 400-র অধিক যোগ্য ছাত্রনেতা ছিল, যারা গত 17 বছর তাদের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের প্রশ্নে আপোষহীন ছিল। সুতরাং এই জন্য কিন্তু আমাদের ডাকসুর যে প্যানেল, সেটি ঘোষণার ক্ষেত্রে বিলম্বিত হয়েছে এবং এখন কিন্তু আমাদের প্রত্যেকটি পদে একজন করেই প্রার্থিতা করছে এবং বাকি যারা প্রার্থিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিল তারা এবং বাকি যারা মনোনয়নের জন্য সংগ্রহ করেছিল, তারা কিন্তু মনোনয়ন প্রত্যাহার করে নিবে। জি, মানে ঐতিহ্যগতভাবে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংগঠনগুলোর ভেতরে নানান মানে একটা গ্রুপিং, আমি যদি সরাসরি এইভাবে বলি, এরকম নির্বাচনের ক্ষেত্রে আসলে ছাত্রদল একাট্টা আছে কিনা, নাকি? জি, আপনি দেখবেন যে পূর্বে বিভিন্ন ছাত্র সংগঠন, যেমন আমি যদি বলি আজকে ছাত্র সংসদের কথা, তারা পূর্বে ছাত্র শক্তি ছিল, তার পূর্বে ছাত্র অধিকার পরিষদ ছিল, এখন তারপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিকে রাজনীতিকরণ করলো, পরবর্তীতে গণতান্ত্রিক ছাত্র সংসদ হয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু একমাত্র ছাত্র সংগঠন যারা গত 17 বছরে সকল দমন নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু তাদের কোনো নেতাকর্মী কিন্তু পদত্যাগ করেনি। সুতরাং আমরা কিন্তু আপনি জেনে খুশি হবেন আপনারা সকলে যে আজকে আমাদের যে পদপ্রার্থিতা ঘোষণা করা হয়েছে, যে প্যানেল ঘোষণা করা হয়েছে, সেই প্যানেল কিন্তু গতকাল রাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ হয়েছে। সুতরাং এখানে এই বিষয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ, এখানে কোনো গ্রুপিং এর প্রশ্ন আসছে না। জি, আপনাদের এই প্যানেলের বা আপনার প্যানেলের বিশেষত্ব কি আসলে? আমরা একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল করেছি, যেখানে আপনি দেখবেন যে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের অংশগ্রহণ রয়েছে, এখানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে, এখানে বিভিন্ন ক্রীড়াবিদের অংশগ্রহণ রয়েছে, ঠিক একইভাবে এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টসদেরও কিন্তু অংশগ্রহণ রয়েছে। সুতরাং আমরা বলতে চাই একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল আমরা কিন্তু ঘোষণা করেছি। জি, আপনারা বলেছেন যে তরুণদের নেতৃত্বে ছাত্রদলের এই প্যানেল ঘোষণা করা হয়েছে। তরুণরা তো স্বাভাবিক, তরুণ শিক্ষার্থীরা তো তরুণই হবে আসলে। মানে বাকি প্যানেলগুলোর সঙ্গে আপনাদের আসলে পার্থক্য, বিশেষত্ব এগুলো কি আসলে? বাকি প্যানেলের সাথে আমাদের পার্থক্য এইটাই, সেটা হচ্ছে আমরা গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকলেই রাজপথে ছিলাম এবং রাজপথের সম্মুখ সারিতে আমরা নেতৃত্ব দিয়েছি। কিন্তু এবং আরেকটি পার্থক্য হলো আমরা একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছি, যেখানে আমরা কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীও কিন্তু আমাদের এই প্যানেলে জায়গা পেয়েছে, কিন্তু অন্য কোনো ছাত্র সংগঠনের প্যানেলে প্রথম বর্ষের শিক্ষার্থী জায়গা পেয়েছে কিনা আমাদের জানা নেই। অর্থাৎ এখানে
আপেক্ষিক তারুণ্য নির্ভর প্যানেলই কিন্তু বলা চলে ছাত্র দলের যে প্যানেলটি। আচ্ছা, আপনারা শিক্ষার্থীদের কাছে আসলে কোন প্রসঙ্গটা নিয়ে ভোট চাইতে যাচ্ছেন? আমরা শিক্ষার্থীদের যে পাঁচটি মৌলিক অধিকার আছে যেটি তারা তাদের শিক্ষা অঙ্গনে বঞ্চিত হয়, যেটি থেকে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে যেখানে শিক্ষার্থীরা তাদের পাঁচটি মৌলিক অধিকার স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে দায়িত্ব যে একজন শিক্ষার্থীকে রাষ্ট্রের জন্য একজন দক্ষ জনসম্পদে রূপান্তরিত করা, সেটি যেন অব্যাহত থাকে। সেই জন্য যে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন সেটি আমাদের ইস্তেহার আমরা এখনো তুলে ধরিনি, সেটি সেই ধরনের ইস্তেহার কিন্তু আমরা প্রকাশ করবো বলে আমরা আশাবাদী। আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনারা মোটা দাগে অন্য যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো তো একইভাবে একই ধরনের কথা বলে যাচ্ছে, কিন্তু আপনাদের তো মানে কেন্দ্রীয় সংসদ তো একটা আছে, হলগুলোতেও নির্বাচন হচ্ছে, সুতরাং আপনারা কি একইভাবে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, নাকি হল ভিত্তিক আপনাদের আলাদা আলাদা এজেন্ডা, আলাদা আলাদা কথা, একই সঙ্গে সেন্ট্রালের আলাদা কথা? আমরা সেন্ট্রালি একটি ইস্তেহার দেবো এবং হল কেন্দ্রিক আমাদের আলাদা আলাদা ইস্তেহার থাকবে, কারণ এক এক হলে এক এক ধরনের সমস্যা। কোনো হলে আবাসন সমস্যা খুবই সংকট, আবার কোনো হলে কিন্তু খাবারের সমস্যা খুবই বেশি সংকট। সুতরাং এইটা আপনার হল টু হল প্রায়োরিটি বেস কিন্তু ইস্তেহার পরিবর্তন হবে। জি, শেখ তাসনিম আফরোজ ইমি, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আপনার আসলে কোনো ধরনের শঙ্কা আছে কিনা লেভেল প্লেইং ফিল্ড বা নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত যতটুকু দেখেছেন? লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা তো আসলে করার যথেষ্ট ক্ষেত্র তৈরি হয়েছে। যখন বঙ্গমাতা হলে ছাত্রদলের নেত্রীদেরকে বাধা দেওয়া হলো নমিনেশন ফর্ম তোলার ক্ষেত্রে। তাছাড়া এর আগেও নানান রকম উত্তেজনা আমরা দেখেছি। ছাত্রদলের হল কমিটি যখন ঘোষণা করা হয় তখনও এর মাঝরাতে একটা উত্তেজনা ক্যাম্পাসে শুরু হয় এবং নানান রকম আপত্তিকর স্লোগান, এবং এখনও ধরেন যে টার্গেট করে করে যেভাবে কোনো কোনো মানে মানে প্রার্থীর ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা মানে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, মিথ্যা ছড়ানো হচ্ছে, কিংবা তাদের কোনো খণ্ডিত অংশ যেভাবে এমনকি গণমাধ্যমে উঠে আসছে ভুল ভুল পারসেপশন তৈরির ক্ষেত্রে। তো আসলে পারসেপশনের রাজনীতিটা আমার কাছে মনে হচ্ছে না যে লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটা আসলে ঠিকঠাক রাখছে। আচ্ছা, মানে আশঙ্কা কাদের নিয়ে আছে? ছাত্রদলের কে নিয়েই কি বেশি আশঙ্কা? ছাত্র দলকে নিয়ে আশঙ্কা এটা আমি বলবো না, কারণ আমি ব্যক্তিগতভাবে ক্যাম্পাসে বরং তাদেরকেই তুলনামূলক সবচেয়ে আমি আন্তরিক এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি সহযোগী দেখেছি। তাদের সাথে আমার মতাদর্শগত দিক বলেন কিংবা ক্যাম্পাসে অবস্থানগত দিক বলেন, কোনোখানেই শুধু এখন বলে না, গত গত মানে আমার মোটামুটি 9 বছরের উপরে অ্যাক্টিভিজমের কথাও যদি বলি, তাদের সাথে সরাসরি আমার আদর্শগত ক্লাস কখনোই হয় নাই। আমি তো আওয়ামী লীগের সময় সবসময় তাদের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান প্রতিবাদ জারি রেখেছিলাম, এবং বর্তমানেও আসলে দেখা যাচ্ছে যে আমি স্বাধীনতা বিরোধী একটা শক্তির মানে বারবার মুখোমুখি হচ্ছি, এবং তারা নানানভাবে আমাকে শত্রুজ্ঞান করছেন এবং আমাকে নিয়ে অনলাইন ক্যাম্পেইন করছেন। ওকে, মানে আপনার প্যানেল বামপন্থী সংগঠনগুলোর সমন্বয়ে আপনারা এই প্যানেলটা করেছেন, নাম দিয়েছেন প্রতিরোধ পর্ষদ প্যানেল। কাদেরকে প্রতিরোধ করার জন্য আপনি আপনার এই প্যানেলে? এটা ফোর্স অফ রেসিস্টেন্স। এখন আপনি মানে ঘটনাক্রমে বামপন্থী শিক্ষার্থীরা সবসময় কিন্তু নানান রকম ক্যাম্পাসে প্রতিরোধের অগ্রসারিতে থাকেন, সেই কারণে তাদের সাথে অ্যালাই করা। আমি কিন্তু আমার স্বতন্ত্র সত্তা বজায় রেখে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি যেটা ঘোষণা দিয়েছিলাম যে আমি নির্দলীয়ভাবে একটি স্বতন্ত্র মানে প্যানেল করতে চাই, তারাও কিন্তু তাদের দলগত অবস্থান থেকে এখানে আসেন নাই। তারা কিন্তু ধরেন যে আমরা যারা রেসিস্টেন্সের মানুষ, আমরা তাদের সাথে এক হওয়ার চেষ্টা করেছি, এবং আসলে আমার একটা শুরু থেকেই ছিল একটা যুক্ত ফ্রন্ট জাতীয় একটা কিছু মানে একটা প্যানেল দেওয়ার। তো সেক্ষেত্রে আমি আসলে নানান রকম স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করেছিলাম। তো সবার ক্ষেত্রে তো আসলে এক হওয়া সম্ভব হয়নি। তো শেষ পর্যন্ত আসলে আমরা এই প্যানেলটা আমরা একসাথে হতে পেরেছি, এবং এখানে ধরেন যে বামপন্থীদের প্রতিনিধিত্বের চাইতে আসলে তাদের আন্দোলন সংগ্রামী, তাদের যেই মানে প্রতিরোধ করা, যেটাকে আমরা বলেছি যে প্রতিরোধ পর্ষদ, তাদের এই প্রতিরোধের জায়গাটা কমন ছিল দেখেই, এবং আমরা 71, 90 এবং 24-কে একইভাবে ধারণ করি দেখেই আমরা এই মানুষগুলো আমরা একসাথে একটি প্যানেল দিয়েছি। আচ্ছা, মানে কি প্রত্যাশা করেন আপনারা? কোনটাকে সামনে নিয়ে আসলে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এই প্যানেলের পক্ষ থেকে? ভোট চাইবেন কি নিয়ে?
আসলে আমাদের তো বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো অব্যবস্থাপনা আছে, তার মধ্যে আমি যদি বলি প্রথম মানে সংকট হচ্ছে নারী শিক্ষার্থীদের আবাসিক সংকট। সংকট মানে নারী পুরুষ সবারই আছে, কিন্তু প্রায় অর্ধেক শিক্ষার্থী হওয়ার পরেও নারীদের হল সংখ্যা ছেলেদের অর্ধেকেরও কম। এবং ঢাকা শহরে প্রত্যন্ত এলাকা থেকে যে নারী শিক্ষার্থীরা আসেন আপনি দেখবেন যে তারা হচ্ছে সবচেয়ে বেশি আবাসন সংকট বলেন কিংবা একটা নিরাপত্তাহীনতার মধ্যে পড়েন। এবং এই কারণেই আমাদের মনে হয় যে গণরুম গেস্ট রুমের সবচেয়ে বড় ভিকটিম তাদের হওয়ার শঙ্কা তৈরি হতো। এবং অনেক মেয়েকে আমি তো যখন শামসুন্নাহর হলের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছি তখনও দেখেছি যে ছাত্রলীগের কিভাবে মানে বিনা নোটিসে এক কাপড়ে মেয়েদেরকে রুম থেকে বের করে দিত তারা তাদের ফ্লোরের। তো আবাসন সংকট আমাদের প্রথম একটা হচ্ছে জায়গা থাকবে, যে আবাসন সংকট নিরসনের কাজ করা। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের শিক্ষার মান নিয়ে আসলে মানে আমরা কেউই আমি মনে করি না যে সন্তুষ্ট, প্রত্যেকটা প্যানেলই। তো শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে রিসার্চে বরাদ্দ বাড়ানো যায় এবং কিভাবে কর্মমুখী শিক্ষা, যেরকম টিউশনি করতে গেলে কিন্তু একটা ছাত্রের অনেক ঘন্টা অপচয় হয় কিন্তু সেটা আসলে খুব বেশি তার মানে ভবিষ্যৎ ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করে না। তো সেই ক্ষেত্রে কর্মমুখী শিক্ষা যেগুলো তার ভবিষ্যতেও কাজে লাগবে, তার ক্যারিয়ারটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। এবং আমার মনে হয় যে সরকারি চাকরির কেন্দ্রিক যেই একটা ক্রেজ, যে কারণে আসলে তরুণদের একটা বড় সময় নষ্ট হয়, সেখানে আসলে বিকল্প কর্মসংস্থান এবং মানে খুব ভালো সম্মানজনক কর্মসংস্থান যদি আমরা তৈরি করতে পারি সেক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করবেন। জি, মোটা দাগে আসলে বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা বা পড়াশোনার মান বা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বিষয়গুলোই সামনে আসলে আসে মোটা দাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা সেইভাবে চিন্তা করি। সেই জায়গায় আপনার প্যানেলের আসলে কি বিশেষত্ব আপনি নিজে দেখেন? আমার প্যানেলের বিশেষত্ব হচ্ছে আমরা কোনো টোকেন কেন্দ্রিক রাজনীতি করি নাই। আমরা হচ্ছে যে পদের জন্য যাকে যোগ্য মনে করেছি এবং যে মানে দীর্ঘদিনের সংগ্রাম, আমাদের এক একজন অ্যাক্টিভিস্ট আপনারা দেখবেন যে অনেক লম্বা সময় ধরে তারা হচ্ছে আন্দোলন সংগ্রামে খুব সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এবং আমাদের যে নারী নেতৃত্বরাও আছেন, আমাদের প্রায় 48% হচ্ছে আমাদের নারী প্রতিনিধি আমাদের এই প্যানেলে। তারা দেখবে যে তারা আসলে তাদের নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত এবং তারা হচ্ছে মানে খুবই যোগ্য। এবং এই যে যোগ্য মানে শুধু টোকেনিজম না করে যোগ্যতার মানদণ্ডেও যে তাদেরকে নিয়ে আসতে পারে, এটি আসলে আমাদের খুবই মানে সন্তুষ্টির একটা জায়গা। এবং আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যেই মানে আছে আদিবাসী শিক্ষার্থীদের যেই পার্টিসিপেশন আছে, আমি মনে করি এটি সবচেয়ে বেশি। আমাদের 3জন আদিবাসী শিক্ষার্থী আছেন, আমাদের একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থী আছেন। এবং সবার সাথে একটা সমন্বিত যে একটা করা, আমরা কিন্তু নানান রকম দল নানান রকম মতের মানুষ হচ্ছে আমরা এখানে একত্রিত হয়েছি। এই যে একটা বহুত্ববাদী একটা প্যানেল আমরা দিতে পেরেছি, এটাই আমার মনে হয় আমাদের প্যানেলের স্বাতন্ত্র্য। এবং আমাদের জাস্ট একটা জিনিস কমন ছিল যে আমরা 71-এর প্রশ্নে আপোষহীন, আমরা 90-কে ধারণ করি এবং আমরা 24-এর প্রশ্নেও আসলে একইভাবে আপোষহীন। এবং জি এই কারণে আসলে আমরা মনে করি যে আমরা বাকিদের থেকে আলাদা। জি, শেখ তানভীর বারী হামিম, যদি 1 মিনিটে আমাকে একটু বলেন আপনি আপনার প্যানেল নিয়ে আসলে কি প্রত্যাশা করেন? সঙ্গে এবারের নির্বাচনটা একটু অনন্য, কারণ এখানে আমি দেখছি যে শীর্ষ পদে 5 জন নারী শিক্ষার্থী, তারা ছাত্রী, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটাও ডাকসুর ইতিহাসে অনন্য। যে আসলে আপনি দীর্ঘ 17 বছর পর আপনি দেখেন শেষ ডাকসু নির্বাচন ছিল 90 সালে, এরপর এরকম প্রাণবন্ত একটি ডাকসু আবার 25 সালে ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং আমরা আশা করি 90-এর ডাকসুতে আমরা যেরকম একটা ল্যান্ডস্কেপ বিজয় আমরা যেরকম এনেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে, ঠিক একইভাবে এই 25 সালে এসেও কিন্তু আমাদের যে বৃহৎ ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের প্রতি শিক্ষার্থীদের আবেগ ভালোবাসা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের ভালোবাসার সমর্থন নিয়ে আমরা এইবারও একটি ভূমিধস বিজয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে 25-এ ডাকসুতে ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ শেখ তানভীর বারী হামিম এবং শেখ তাসনিম আফরোজ ইমি, আপনাদের দুজনের প্রতি আমার শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ যুক্ত হবার জন্য 71-এ। এ ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। 71-এর সঙ্গে থাকুন।